অধ্যায় ২, জ্ঞানবৃক্ষের বেড়ে ওঠা। আগের অধ্যায়ে আমরা দেখলাম যে সেপিয়েন্সরা আফ্রিকা মহাদেশে প্রায় ১.৫ লাখ বছর ধরে বসবাস করে এলেও তারা আনুমানিক ৭০,০০০ বছর আগে থেকে দুনিয়া জুড়ে ছড়িয়ে পড়তে শুরু করে এবং মানব গোত্রের অন্য প্রজাতিগুলোকে বিলুপ্ত করে ফেলে। এর মাঝামাঝি সময়টাতে সেপিয়েন্সরা দেখতে আমাদের মতো হলেও এবং তাদের মস্তিষ্ক আমাদের মস্তিষ্কের সমান বড় হলেও তারা তাদের জ্ঞাতি ভাইদের থেকে খুব একটা এগুতে পারেনি। তারা এ সময় তেমন কোনো সূক্ষ্ম যন্ত্রপাতি আবিষ্কার করতে পারেনি কিংবা প্রাণীকুলের অন্যদের চেয়ে বিশেষ কোনো গুরুত্বপূর্ণ কাজের নজিরও রাখতে পারেনি। এমনকি স্যাপিয়েন্সদের সঙ্গে তাদের আর এক সমগোত্রীয় নিয়ান্ডারথালদের প্রথম যে লড়াইয়ের কথা জানা যায় তাতে নিয়ান্ডারথালরাই জয়লাভ করেছিল। সে প্রায় ১ লাখ বছর আগের কথা। এ সময় কিছু সেপিয়েন্স আফ্রিকার উত্তরে নীল নদ ঘুরে সিনাই উপদ্বীপ পেরিয়ে ভূমধ্য সাগরীয় অঞ্চলে পৌঁছায়। এই এলাকা তখন নিয়ান্ডারথালদের দখলে ছিল। সেপিয়েন্সরা এখানে পৌঁছাবার পর প্রাথমিকভাবে এখানে স্থায়ী বসতি গড়তে ব্যর্থ হয়। স্থানীয় লোকজনের অসহযোগিতা, বৈরী জলবায়ু আর এ অঞ্চলের অচেনা রোগবালাই এই ব্যর্থতার সম্ভাব্য কারণ হতে পারে। যে কারণেই হোক, সেপিয়েন্সরা একসময় এই এলাকা থেকে পিছু হটে এবং নিয়ান্ডারথালরাই মধ্য এশিয়া জুড়ে বসবাস করতে থাকে। সেপিয়েন্সদের এই পরাজয়ের ইতিহাস বিশেষজ্ঞদের এই ধারণা দেয় যে সম্ভবত তাদের মস্তিষ্কের অভ্যন্তরীণ গঠন আমাদের থেকে কিছুটা হলেও আলাদা ছিল। তাদের দেখতে আমাদের মতোই ছিল, কিন্তু তাদের শেখার, মনে রাখবার বা পরস্পরের সঙ্গে যোগাযোগ করার ক্ষমতা ছিল খুবই সীমিত। এইরকম একজন সেপিয়েন্স আমাদের আধুনিক কোনো ভাষা শিখবে, ধর্মকর্মের কথা জানবে বা বিবর্তনের তত্ত্ব সম্পর্কে জ্ঞান লাভ করবে, এমনটা আশা করাই বোকামি। আবার এরকম একজন সেপিয়েন্সের ভাষা শেখা বা তারা কিভাবে চিন্তা করত সেটা বোঝার চেষ্টা করা আমাদের বর্তমানের মানুষদের জন্য বেশ কঠিন একটা কাজ। এর পরের ইতিহাস কিন্তু বেশ চমকপ্রদ। আনুমানিক ৭০,০০০ বছর আগে থেকে সেপিয়েন্সরা তাক লাগানোর মতো কাজকর্ম শুরু করলো। এই সময়কালে সেপিয়েন্সরা দ্বিতীয়বারের মতো আফ্রিকা থেকে বেরিয়ে পড়ে। তবে এইবার তারা নিয়ান্ডারথাল এবং মানুষের অন্যান্য প্রজাতিকে মধ্য এশিয়া থেকে তো বটেই, এমনকি দুনিয়ার বুক থেকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দেয়। খুব অল্প সময়ের মধ্যেই তারা ইউরোপ এবং মধ্য এশিয়ায় পৌঁছে যায়। প্রায় ৪৫,০০০ বছর আগে তারা সাগর পাড়ি দিতে শেখে এবং অস্ট্রেলিয়ায় পৌঁছে যায়। এর আগে এই মহাদেশে কোনো মানুষেরই পা পড়েনি। ৭০,০০০ বছর আগে থেকে ৩০,০০০ বছর আগের এই সময়টাতে সেপিয়েন্স নৌকা, তেলের প্রদীপ, তীর ধনুক, এমনকি সুই সুতা আবিষ্কার করে ফেলে। শীতের দেশে গরম কাপড় বোনার জন্য এই সুই সুতা খুবই জরুরি ছিল। বেশিরভাগ গবেষকই মনে করেন যে এত সব গুরুত্বপূর্ণ আবিষ্কারের পেছনে নিশ্চয়ই সেপিয়েন্সদের বুদ্ধিবৃত্তিক দক্ষতার কোনো পরিবর্তন দায়ী। তাদের দাবি যে সেপিয়েন্সরা নিয়ান্ডারথাল নামের পুরো একটি প্রজাতিকে দুনিয়া থেকে চিরদিনের মতো সরিয়ে দিতে পারে, সাগর পেরিয়ে অস্ট্রেলিয়ায় বসতি স্থাপন করতে পারে এবং জার্মানির স্টেডেল গুহায় কাল্পনিক সিংহ মানবের মূর্তি বানাতে পারে, তারা নিশ্চয়ই আমাদের মতোই বুদ্ধিমান, আমাদের মতোই সৃষ্টিশীল এবং আমাদের মতোই সংবেদনশীল ছিল। সুতরাং কোনোভাবে যদি স্টেডেল গুহায় কাজ করা সেই শিল্পীদের সঙ্গে আমাদের দেখা হয়ে যায়, আমরা তাদেরকে আমাদের ভাষা বোঝাতে পারবো এবং চেষ্টা করলে আমরাও তাদের ভাষা শিখতে পারবো। আমরা তাদের শোনাতে পারবো অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ডের মতো কাহিনী বা বোঝাতে পারবো কোয়ান্টাম পদার্থবিদ্যার তত্ত্ব। একইভাবে তারাও আমাদের বলতে পারবে তাদের মানুষদের চোখে কেমন ছিল আমাদের পৃথিবী। ৭০,০০০ বছর আগে থেকে ৩০,০০০ বছর আগের এই সময়টায় সেপিয়েন্সদের এই যে নতুনভাবে চিন্তা করার এবং যোগাযোগ করার ক্ষমতার সূচনা হলো, সেটাকে আমরা বলছি বুদ্ধিভিত্তিক বিপ্লব। এই বিপ্লব কিভাবে সম্ভব হলো আমরা এখনো সঠিকভাবে সেটা জানি না,
এই প্রশ্নের উত্তর হিসেবে যে তত্ত্ব সবচেয়ে বেশি প্রচলিত সেটা জানবার জন্য আমাদের একটু বিজ্ঞানের আঙিনা থেকে ঘুরে আসতে হবে। বিজ্ঞান বলে জিন হলো জীবন্ত প্রাণের বংশগতির আণবিক একক। একটি জীবের বংশগতভাবে প্রাপ্ত বৈশিষ্ট্যগুলোর জন্য যা দায়ী তাই জিন। এই জিনগুলোর ভিন্নতার কারণে একটি জীবগোষ্ঠীর বিভিন্ন সদস্যদের মধ্যে বংশগত বৈশিষ্ট্যে পার্থক্য সৃষ্টি হয়। এই ভিন্নতার কারণেই কেউ জন্মগতভাবে একটু রাগী, কেউ চুপচাপ, কেউ খেলাধুলায় চৌকস, কেউ লেখালেখিতে। জিনের অভ্যন্তরীণ গঠনের পরিবর্তনকে আমরা বলি জিনের পরিব্যক্তি। জিনের পরিব্যক্তির মাধ্যমে জীবের নির্দিষ্ট কোনো বংশধরে নতুন বৈশিষ্ট্যের উদ্ভব হতে পারে বা পুরনো বৈশিষ্ট্যের পরিবর্তনও ঘটতে পারে। এবারে আগের প্রশ্নে ফেরা যাক। সেপিয়েন্সদের বুদ্ধিভিত্তিক বিপ্লব এর কারণ হিসেবে সবচেয়ে প্রচলিত মতবাদে বলা হয় মোটামুটি ৭০,০০০ বছর আগে সেপিয়েন্সদের জিনের কোনো আকস্মিক পরিব্যক্তি তাদের মস্তিষ্কের নিউরনের মধ্যে সংযোগের পদ্ধতি পাল্টে দেয়। এর ফলে তারা একে অপরের সঙ্গে আরো সার্থকভাবে যোগাযোগ করার জন্য সম্পূর্ণ নতুন এক ভাষা আয়ত্ত করতে পারে। আমরা এই রূপান্তরের নাম দিতে পারি জ্ঞান বৃক্ষের রূপান্তর। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে, শুধু সেপিয়েন্সদের জিনেই কেন এই রূপান্তর হলো? নিয়ান্ডারথাল বা মানুষের অন্যান্য প্রজাতির ক্ষেত্রে এই রূপান্তর হলো না কেন? এর উত্তরে বলা যায়, জিনের এই রূপান্তরের ব্যাপারটা পুরোপুরি আকস্মিক। ঘটনাক্রমে এটা সেপিয়েন্সদের ক্ষেত্রে ঘটেছে। এটা নিয়ান্ডারথাল বা মানুষের অন্য কোনো প্রজাতির ক্ষেত্রেও ঘটতে পারত। কিন্তু এই রূপান্তরের কারণের চেয়ে এই জ্ঞান বৃক্ষের রূপান্তর এর ফলে কি কি পরিবর্তন হলো সেটা জানা অনেক বেশি জরুরি। প্রশ্ন জাগে, সেপিয়েন্সদের এই নতুন ভাষায় এমন কি বিশেষত্ব ছিল যা তাদেরকে পুরো দুনিয়া জয় করার ক্ষমতা দিয়ে দিল? প্রসঙ্গত বলে নেওয়া দরকার, সেপিয়েন্সদের এই ভাষা কিন্তু দুনিয়ার প্রথম ভাষা নয়। যোগাযোগের জন্য প্রত্যেক প্রাণীর নিজের ভাষা আছে। প্রত্যেক পোকামাকড় যেমন পিঁপড়া ও মৌমাছি ভালো মতোই জানে কিভাবে নিজেদের মধ্যে যোগাযোগ করতে হয়, কিভাবে খাবারের খবরাখবর অন্যদের কাছে পৌঁছে দিতে হয়। যদি শুধু মুখের ভাষা বিবেচনা করি, সেই হিসেবেও স্যাপিয়েন্সদের এই ভাষা প্রথম ভাষা নয়। অনেক প্রাণীর, যেমন গরিলা, শিম্পাঞ্জি এবং বানরের অনেক প্রজাতির নিজস্ব মুখের ভাষা আছে। উদাহরণ হিসেবে সোনালী সবুজ পশমওয়ালা এক জাতীয় বানরের নাম করা যায়, যারা একে অন্যের সঙ্গে যোগাযোগ করার জন্য বিভিন্ন মৌখিক ধ্বনি ব্যবহার করে। জীববিজ্ঞানীরা এরকম একটি ধ্বনি সংকেত শনাক্ত করেছেন যার অর্থ সাবধান, ঈগল আসছে। একটু আলাদা একটা ধ্বনি সংকেতে বোঝায় সাবধান, সিংহ আসছে। গবেষকরা যখন এই ধ্বনি সংকেতটি রেকর্ড করে একদল সবুজ বানরকে শোনাচ্ছিলেন, হুট করে বানরগুলো থেমে গেল এবং ভয়ার্ত চোখ নিয়ে উপরের দিকে তাকালো। যখন একই বানরের দলকে দ্বিতীয় ধ্বনি সংকেতটি শোনানো হলো, যেটা সিংহ আসার সংকেত, সঙ্গে সঙ্গে বানরগুলো লাফ দিয়ে গাছে চড়ে বসলো। স্যাপিয়েন্স বানরের চেয়ে অনেক বেশি ধরনের ধ্বনি সংকেত তৈরি করতে পারে, তবে তিমি ও হাতিরও এরকম অনেক ধরনের ধ্বনি তৈরির ক্ষমতা আছে। আইনস্টাইন ধ্বনি ব্যবহার করে যা বলতে পারে, একটা তোতা পাখিও শুনে শুনে সেই কথাগুলোই বলতে পারে। এমনকি সে ফোন বাজার শব্দ, দরজা ধাক্কানোর শব্দ বা দমকলের সাইরেনের শব্দও নকল করতে পারে। তার মানে বোঝা যাচ্ছে, শুধু ধ্বনি উচ্চারণ করতে পারাটাই আইনস্টাইনের বিশেষত্ব নয়। অনেক রকম ধ্বনি তৈরির ক্ষমতাকে বাদ দিলে কি সেই বিশেষ বিষয় যার জন্য আমাদের ভাষা এতটা গুরুত্বপূর্ণ, এতটা কার্যকর? এই প্রশ্নের বেশ সহজ এবং বহুল প্রচলিত একটি উত্তর আছে। সেটা হলো, আমরা মানুষেরা কিছু সীমিত সংখ্যক ধ্বনি এবং প্রতীককে বিভিন্নভাবে জোড়া লাগিয়ে অসীম সংখ্যক বাক্য তৈরি করতে পারি, যে বাক্যগুলো প্রত্যেকে ভিন্ন ভিন্ন অর্থ বহন করে। এইভাবে আমরা পৃথিবী সম্পর্কে অনেক রকম তথ্য জানতে পারি, জমা করতে পারি এবং অন্যদের জানাতে পারি। একটা সবুজ বানর তার সঙ্গীদের চিৎকার করে জানান দিতে পারে, সাবধান, সিংহ আসছে। কিন্তু একজন আধুনিক মানুষ তার বন্ধুকে এভাবে বলতে পারে যে আজ সকালে নদীর ধারে একটি সিংহ একটা বাইসনকে তাড়া করেছিল।
সে এটাও বলতে পারে ঠিক কোন জায়গায় সেই ঘটনাটা ঘটতে দেখেছে, কোন কোন রাস্তা দিয়ে জায়গাটাতে পৌঁছানো যায়। এই তথ্যগুলো নিয়ে তার সঙ্গী সাথীরা আলাপ আলোচনা করতে পারে এবং সিদ্ধান্ত নিতে পারে এ অবস্থায় বাইসনটাকে শিকার করতে যাওয়াটা উচিত কাজ হবে কিনা। এ ব্যাপারে আরেকটা তত্ত্ব যা বলে তা হলো সেপিয়েন্সদের এই ভাষার উদ্ভব হয়েছে আমাদের চারপাশের পৃথিবী সম্পর্কিত তথ্যাদি একে অন্যকে জানানোর জন্য। আর এটা তো জানা কথা যে সিংহ আর বাইসনের মতো জীবজন্তুর খবরের থেকে অন্যান্য মানুষ সম্পর্কিত তথ্য আমাদের অনেক বেশি আকর্ষণ করে। আমরা মানুষেরা গল্প শুনতে, মানুষকে নিয়ে গল্প করতে বেশি পছন্দ করি। তাই বলতে পারি আমাদের ভাষার উদ্ভব হয়েছে মূলত নিজেদের নিয়ে গল্প করার, আড্ডাবাজি করার, এমনকি নিন্দা করার উপায় হিসাবে। এই তত্ত্বানুযায়ী মানুষ জন্মগতভাবেই সামাজিক প্রাণী। সামাজিক সহযোগিতা আমাদের টিকে থাকা এবং বংশ বিস্তারের জন্য অপরিহার্য। শুধু সিংহ বা বাইসনের সম্পর্কে জানাই কোনো মানুষের জন্য যথেষ্ট নয়। এর চেয়ে একই গোষ্ঠীর মানুষের মধ্যে কে কাকে হিংসা করে, কার সঙ্গে কার বিয়ে হলো, কে সৎ আর কে অসৎ, এটা জানা মানুষের জন্য অনেক জরুরি। মানুষের সঙ্গে মানুষের এই নিয়ত পরিবর্তনশীল সম্পর্ক সম্বন্ধে খোঁজ খবর রাখতে গেলে যতখানি তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করার প্রয়োজন পড়ে তার পরিমাণ বিশাল। 50 জনের একটি দলে 1225 ভাবে একজন মানুষের সঙ্গে আরেকজন মানুষের সম্পর্ক হতে পারে। একজন মানুষের সঙ্গে একাধিক মানুষের সম্পর্কের রকম ফেরের হিসেব করাটাই প্রায় অসম্ভব মানুষের পক্ষে। সব নরবানর নিজেদের এইসব সামাজিক সম্পর্কের তথ্য সম্বন্ধে জানতে আগ্রহী, কিন্তু ভাষা সুবিধাজনক না হওয়ার কারণে তাদের পক্ষে এই সব বিষয় নিয়ে আড্ডা দেওয়া বা গল্প করা বেশ কঠিন ছিল। এমনকি নিয়ান্ডারথাল বা একদম আদিম যুগের হোমোসেপিয়েন্সদেরও কথা বলার এই ব্যাপারটা নিয়ে বেশ সমস্যায় পড়তে হয়েছিল। কিন্তু এই কথা বলার ব্যাপারটা অনেকজন একসঙ্গে মিলেমিশে থাকতে গেলে নিতান্তই অপরিহার্য ছিল। নতুন ধরনের ভাষা, যেটা স্যাপিয়েন্সরা মোটামুটি 70,000 বছর আগে রপ্ত করতে পেরেছিল, এই ভাষা তাদেরকে ঘন্টার পর ঘন্টা খুনসুটি করার, গল্প করার, এমনকি পরনিন্দা করার সুযোগ করে দিল। কথা বলে মানুষ বুঝতে শিখল দলের কার ওপর ভরসা রাখা যায় আর কার থেকে সাবধানে থাকা ভালো। এই বুদ্ধি ছোট ছোট মানব গোষ্ঠীকে বড় বড় মানব গোষ্ঠীতে পরিণত করার সুযোগ করে দিল। সেপিয়েন্স তার ফলে আরো সঠিকভাবে আরো জটিল সামাজিক সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হলো। আড্ডা, খুনসুটি বা পরচর্চা করার জন্যই সেপিয়েন্সদের ভাষার বিকাশ ঘটেছে। এরকম একটি তত্ত্বকে আমরা পরচর্চা তত্ত্ব নামে ডাকতে পারি। যদিও পরচর্চার জন্যই ভাষার বিকাশ ঘটেছে, এই কথাটা শুনতে আপাতভাবে অনেক হাস্যকর মনে হয়, কিন্তু এ সংক্রান্ত অনেক গবেষণাই এই তত্ত্বকে সমর্থন করে। এমনকি আজকে দুনিয়ার কথা যদি ভাবি, এখনো মানুষের সঙ্গে মানুষের বেশিরভাগ আলাপ আলোচনার বিষয় জুড়ে থাকে অপরে কি করলো, কি খেলো, কোথায় কোন মুখরোচক বা অদ্ভুত ঘটনা ঘটলো এসব নিয়ে, হোক সে ইমেলে, ফোনে কিংবা সংবাদপত্রের পাতায়। পরচর্চা করার ব্যাপারটা আমাদের এতটাই মজ্জাগত যে মাঝে মধ্যে সত্যিই মনে হয় বুঝিবা গল্পগুজব আর পরনিন্দা পরচর্চা করার জন্যই মানুষের ভাষার উৎপত্তি ও বিকাশ হয়েছে। আপনাদের কি মনে হয় একজন ইতিহাসের অধ্যাপক দুপুরের খাওয়া দাওয়া করার সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ নিয়ে আলোচনা করেন? বা একজন নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানী কফি খাওয়ার ফাঁকে ফাঁকে কোয়ার্ক নিয়ে কোনো সম্মেলনের ব্যাপারে আলোচনা করেন? হ্যাঁ, মাঝে মধ্যে যে করেন না তা নয়, কিন্তু বেশিরভাগ সময় তাদের আলোচনা জুড়ে থাকে কোন অধ্যাপক পরকীয়া করতে গিয়ে বউয়ের কাছে ধরা পড়লো, বিভাগীয় প্রধান কিভাবে ডিনের সঙ্গে তুমুল ঝগড়া বাঁধালো, কিংবা কোন অধ্যাপক গবেষণার টাকা মেরে বিলাসবহুল গাড়ি কিনলো। সম্ভবত ভাষার উৎপত্তি ও বিকাশের কারণ হিসেবে পরচর্চা তত্ত্ব এবং নদীর পাড়ে একটি সিংহ ছিল তত্ত্ব, এ দুটিই সঠিক। যদিও মানুষের সম্পর্কে, সিংহের সম্পর্কে বা দৃশ্যমান পৃথিবী সম্পর্কে আশপাশের মানুষকে জানানোর ক্ষমতাই মানুষের ভাষার অনন্য বৈশিষ্ট্য নয়।
বরং এ ভাষার অনন্য বৈশিষ্ট্য হলো এ ভাষায় মানুষ কাল্পনিক ঘটনা বা বস্তু বাস্তবে যার কোনো অস্তিত্ব নেই তার গল্প অন্যদের কাছে করতে পারে। আমরা যতদূর জানি স্যাপিয়েন্সই একমাত্র প্রাণী যারা যেসব জিনিস কখনো চোখে দেখেনি, স্পর্শ করেনি কিংবা ঘ্রাণ নেয়নি সেসব নিয়েও অন্যদের সঙ্গে গল্প করতে পারে। বুদ্ধিভিত্তিক বিপ্লব এর সঙ্গে সঙ্গে প্রথমবারের মতো উপকথা, পুরাণ, ঈশ্বর ও ধর্মের উদ্ভব হলো। আগে অনেক প্রাণী, এমনকি স্যাপিয়েন্সও বলতো, সাবধান, সিংহ আসছে। বুদ্ধিভিত্তিক বিপ্লবের পর থেকেই মানুষ এরকম কথা বলার সুযোগ পেল। সিংহ হলো আমাদের গোত্রের কুলদেবতা। কাল্পনিক কথাবার্তা বলার এই ক্ষমতাই মানুষের ভাষার সবচেয়ে শক্তিশালী অংশ। এই কথার সঙ্গে সম্ভবত আমরা সবাই একমত হব যে একমাত্র স্যাপিয়েন্সই এমন সব বিষয় নিয়ে কথা বলতে পারে যেগুলোর বাস্তব কোনো অস্তিত্ব নেই, এবং একদিন সকালে নাস্তা করতে বসে তারা 6টা বানানো গল্প বিশ্বাস করে বসতে পারে যেগুলো বাস্তবে অসম্ভব। ধরা যাক, একটি বানরকে আপনি গল্পের ছলে বললেন, আজকে যদি সে আপনাকে একটি কলা দেয়, পরকালে বানরের স্বর্গে সে 10,000 কলা পাবে। বানরকে অনেক কষ্ট করে আপনি এই প্রস্তাবটা বোঝানোর পরপরই সে আপনার হাত থেকে কলাটা নিয়ে নির্লিপ্তভাবে খাওয়া শুরু করবে। সে আপনার বানানো পরকালের গল্প মোটেই বিশ্বাস করবে না। অন্যদিকে একজন মানুষই কিন্তু এ ধরনের গল্প বিশ্বাস করে থাকে। কিন্তু এত সব কথা বানিয়ে বলার প্রয়োজনীয়তা কি? কে না জানে বানিয়ে বানিয়ে বলা মিথ্যে গল্প আমাদের ভুল পথে চালিত করতে পারে। কোনো মানুষকে যদি পরীর মিথ্যে গল্প শোনানো হয় এবং সে পরীর খোঁজে বনের আনাচে কানাচে ঘুরতে থাকে, তাহলে তার নানা রকম বিপদের আশঙ্কা থাকে। সে যদি বনে ফলমূল বা হরিণের সন্ধানে যেত, তাহলে তার বিপদের আশঙ্কা কম থাকতো, কারণ সে সহজেই ফলমূল বা খাবার সংগ্রহ করে ফেলতে পারত। ঠিক একইভাবে কেউ যদি বনদেবতার বানানো গল্পে বিশ্বাস করে সারাদিন তার আরাধনায় ব্যস্ত থাকে, তাহলে সে শত্রুর সঙ্গে যুদ্ধ করবে কখন, খাবার জোগাড় করবে কখন, কিংবা বংশ বিস্তারেই বা সময় পাবে কখন? আমরা যে কেবল বাস্তবের বাইরের জিনিস কল্পনা করতে পারি তাই নয়, আমরা অনেকে মিলেও একই জিনিস কল্পনা করতে পারি। আমরা সবাই মিলে একসঙ্গে জগৎ কিভাবে সৃষ্টি হলো তা নিয়ে জল্পনা কল্পনা করি, এক একটা সৃষ্টিতত্ত্ব দাঁড় করিয়ে তাতে বিশ্বাস করতে থাকি। আমরা অস্ট্রেলিয়ার আদিবাসীদের নিয়ে কল্পকাহিনী বানাই, আধুনিক রাষ্ট্রের জন্য কল্পনা দিয়ে বানাই জাতীয়তাবাদ। এইসব কল্পনাজাত ধারণা মানুষকে অনেক বড় একটি দল বা গোষ্ঠী হয়ে জীবন ধারণ করার এক অসাধারণ সুযোগ করে দেয়। পিঁপড়া ও মৌমাছিরাও একসঙ্গে অনেক বড় দল হয়ে জীবন ধারণ করে, কিন্তু তাদের কাজকর্মের পরিধি খুবই সীমিত এবং তাদের যোগাযোগ শুধু পরিচিতদের মধ্যেই সীমাবদ্ধ। নেকড়ে ও শিম্পাঞ্জির কাজকর্মের পরিধি কিছুটা বেশি, কিন্তু তাদের দলগুলো খুব ছোট ছোট হয় এবং দলে শুধু তারাই থাকে যাদের মধ্যে চেনা জানা অনেক বেশি। অন্যদিকে স্যাপিয়েন্সরা অপরিচিত অসংখ্য লোকের সঙ্গে খুব স্বাচ্ছন্দ্যে যোগাযোগ করতে পারে, একসঙ্গে থাকতে পারে। এ কারণেই স্যাপিয়েন্স সারা দুনিয়ায় রাজত্ব করছে, আর ওদিকে পিঁপড়ারা আমাদের উচ্ছিষ্ট খাচ্ছে, শিম্পাঞ্জিরা তালাবন্ধ হয়ে আছে আমাদের বানানো চিড়িয়াখানায় অথবা গবেষণাগারে।